আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। মার্কিন ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসন আমাদের প্রধান বিচারপতির হিয়ার রোডের বাসভবনে আজ বৈঠক করলেন। বৈঠকটি ছিল 30 মিনিট। 30 মিনিটে অনেক কথাই হয়, কিন্তু আশ্চর্য বিষয় যে 3 মাসের মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে তাকে 2 বার বসতে হলো এবং সকল প্রথা ভঙ্গ করে। প্রথা বলতে এই যে সাধারণত এ যাবৎ আমরা দেখে এসেছি যে প্রধান বিচারপতির সাথে কোনো দেশের কূটনীতিক সাক্ষাৎ করতেই পারে, তবে সেটা করেছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে কার্যালয় আছে সেখানে। কিন্তু একমাত্র এখন মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসন তার বাসায়। তাহলে এই মার্কিন আবার মনে হচ্ছে যে 5 আগস্ট 2024-এর পূর্বে যেমন রাজনৈতিকভাবে অত্যন্ত তৎপর হয়েছিল, তৎপরতাটা এতটাই বেশি যে যেখানে একটা কূটনীতিকের যে শিষ্টাচার থাকা উচিত, একটা নিয়ম থাকা উচিত, সব কিছুই একটা প্রথা থাকে, সব কিছুকেই ভুলে গিয়ে বা দুপায়ে মারিয়ে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তৎপর হয়েছিল। ঠিক ট্রেসি জ্যাকবসন কি এই মুহূর্তে আবারও সেইভাবেই তৎপর হচ্ছে? এই বিষয়টা শুধু আমাদের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করলেন এই আলোকেই আমি বলছি না, তার পূর্বেও কিছু আলোচনা আছে। ট্রেসি জ্যাকবসন লন্ডনে তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারেক জিয়ার সঙ্গে তাকে সাক্ষাৎ করতে হবে কেন ওখানে? আচ্ছা ঠিক আছে, তারেক জিয়া একটি বৃহত্তম রাজনৈতিক দলের নেতা, 17-18 বছর ধরে লন্ডনে আছেন, কিন্তু মার্কিন রাষ্ট্রদূত ছাড়া তো সেখানে তারেক জিয়ার সঙ্গে আর কোনো দেশেরই রাষ্ট্রদূত সাক্ষাৎ করেননি। কিন্তু ঘুরে ঘুরে মার্কিন রাষ্ট্রদূতকে সাক্ষাৎ করতে হচ্ছে কেন? এবং এই মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করছেন কাদের সঙ্গে? ঘুরে ঘুরে কাদের সঙ্গে সাক্ষাৎ করছে? যারা আওয়ামী লীগের অপোজিশন দল, যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, তাদের সঙ্গে। আবার কোনো দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতিতে তৎপর হয়নি, ঘুরে ফিরে ওই মার্কিন রাষ্ট্রদূত। সেটা 5 আগস্টের অর্থাৎ জুলাই আন্দোলনের পূর্বেও দেখা গেছে যে পিটার হাস পাগলের মতো হয়ে গেছিলেন। আর আমার দেশের ওই অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতিগুলো তাদের সকল স্বকীয়তা, তাদের পদমর্যাদা সব কিছুই ভুলে গিয়ে মনে হচ্ছে পিটার হাসের অর্থাৎ মার্কিন রাষ্ট্রদূতের ডাকের অপেক্ষায়
অতন্দ্র অবস্থায় দাঁড়িয়ে থাকতো সারা রাত। এইটা আবার মার্কিন রাষ্ট্রদূতের এই তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল 1970 সালে 71 সালে, যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এক সেন্সিটিভ একটা সম্পর্কের অবনতি চলছিল। ঠিক সেই মুহূর্তেই আবার ওই এন্টি আওয়ামী লীগদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বারবার মিটিং হতো। শেষ পরে 71 সালে তো দেখাই গেল যে মার্কিনের ভূমিকাটা কি। ঠিক 2024 আন্দোলনে দেখা গেছে যে জামাত ইসলামের সঙ্গে কিংবা বিএনপির সঙ্গেও এই যে মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা। ঠিক এখন এই যে ট্রেসি জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তাকেও দেখা যাচ্ছে। কারণ তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ, লন্ডনে গিয়ে আবার এই যে প্রধান বিচারপতি সঙ্গে 3 মাসে 2 বার সাক্ষাৎ, এইভাবে দেখা যাচ্ছে। লক্ষণীয় যে বিষয়, শঙ্কার যে বিষয়, সেটা হচ্ছে এই যে যখন ডক্টর ইউনূস চূড়ান্ত সিদ্ধান্ত নিল, ঘোষণাও দিল যে চট্টগ্রাম বন্দরকে দিয়ে দিতে হবে বিশ্বের সেরা কোম্পানি, যার সঙ্গে কথাবার্তা চলছে ডিপি ওয়ার্ল্ড, যা মার্কিন নেভাল দ্বারা প্রভাবিত যে কোম্পানি। তখন বিএনপির নেতারা তো পরিষ্কার বলেছিল যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো চুক্তি, বৈদেশিক চুক্তি করতে পারে না, চরম বিরোধিতাই। শুধু তাই তো নয়, চট্টগ্রাম বন্দরে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল তো আন্দোলন শুরু করেছিল, কিন্তু বিএনপির মুখে কুলুপ দেখা গেছে কখন থেকে, যখন এই যে 13ই জুন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করল। ঠিক তার পূর্বেই 2 দিন পূর্বেই 3 দিন পূর্বেই বেগম খালেদা জিয়া বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজে বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজে ডিস্টার্ব দেওয়া যাবে না। তারপর তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করল ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে। প্রায় কত কোটি টাকা ব্যয় করলো সেটা তখনকার হিসাব সবাই জানে। তারপর থেকে বিএনপি নীরব। ঠিক বিএনপি তো ঘোষণা দিয়ে হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আসলেন। তারপর বিএনপির স্টিয়ারিং কমিটির মিটিংয়ে তো বলাই হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করতে হবে, চট্টগ্রাম বন্দর নিয়ে এখন কোনো কথা বলা যাবে না, এগুলো তো ঘোষণা দিয়ে ফেলল বিএনপি। এবং তখন থেকে এখন পর্যন্ত আর কোনো কথা বলছে না। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারকে এত বড় অবিশ্বাস করে বসছিল বিএনপি এবং এত কথা বলেছে, এবং যেখানে ইউনূসের নিয়োগকর্তারা এই কথা বলেছিল ছাত্ররা যে বিএনপিকে স্বৈরাচার হিসাবে তারা সাংগঠনিকভাবে ঘোষণা দিয়েছিল। তারপরেও আজকে যেখানে উপদেষ্টাদের
এত দুর্নীতি নিয়ে গোটা দেশ হইচই হচ্ছে। এবং বিএনপিরাই বলেছিল, মির্জা আব্বাস সাহেবই বলেছিলেন যে 90,000 কোটি টাকা এই 10টি মাসে কি 9টি মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার পাচার করেছে। তাছাড়া তো বললেন, খালেদা জিয়ার একান্ত সচিব ABM সাত্তার সাহেব যে 8টা উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত। ঠিক সেই মুহূর্তে মির্জা ফখরুল, বিএনপির মহাসচিবের কথাই তো এখন তারেক জিয়ার পরে বিএনপির মানে কথা যদি হয়, সাংগঠনিক কথা, চূড়ান্ত কথা, সেটা হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে এই সরকারের সততা সম্পর্কে আমাদের বিশ্বাস আছে। তাহলে বিএনপি কখন কি বলছে আর কখন কি বলছে না? তাহলে বিএনপি সম্পর্কে মানুষের আস্থাটা কোথায়? যে বিএনপি আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চায়? আমি বিএনপি মোনা লোক নই, এটা ঠিক, কিন্তু দেশের জন্য একটা নাগরিক এখন এটা মনে করতে পারি যে বিদ্যমান রাজনৈতিক অঙ্গনে সর্ববৃহৎ রাজনৈতিক দল থাকতে বিএনপি, কাজে বিএনপিকে তো আমি মনে করতে পারি রাষ্ট্রের জন্য দায়িত্বশীল দল, এটা তো আমি মনে করবই। কাজে রাষ্ট্রের কল্যাণটা তো তার উপর, বিএনপির উপর নির্ভর করছে। কিন্তু বিএনপি কেন মানুষকে সকালে একরকম বলছে, সন্ধ্যার সময় আরেক রকম বলছে? বিএনপির কোনো কথার সুনির্দিষ্ট ধারাবাহিকতা নাই কেন? তাহলে বিএনপি কার কথাগুলো বলছে? কে বিএনপিকে বলাচ্ছে? বিএনপির যদি কথা হতো, বিএনপি তো দল একটাই, নেতা একটাই, কিন্তু তাদের কথা কেন সকাল সন্ধ্যা হচ্ছে? তাহলে বিএনপি কি বাঁচতেছে অন্য কোনো জায়গা থেকে? অর্থাৎ আমেরিকা যা বলছে তাই বিএনপি করছে, অথবা ডক্টর ইউনূস যেটা বলাচ্ছে বিএনপি তাই বলছে। তাছাড়া বিএনপি কথা এরকম হচ্ছে কেন? এবং সেটা বিএনপির তো কোনো জেলা পর্যায়ের নেতার কথা এটা নয়, একদম কেন্দ্রীয় নেতাদের কথা, শীর্ষ পর্যায়ের নেতাদের কথা। তারা কখন কি বলছে? অর্থাৎ বিএনপিকে তখন যেভাবে ম্যানেজ করছিল পিটার হাস, তাহলে এখন ম্যানেজ করছে ট্র্যাসি জ্যাকবসন, যার জন্য বিএনপি এর আগে যে কথাগুলো বলেছিল আজকে সে কথাগুলো থেকে ভিন্ন হয়ে গেছে। এবং মিটিং করেই ইউনূসের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, এটা তো বিএনপির মিটিংয়ের রেজুলেশন সিদ্ধান্ত। তাহলে বিএনপিও যদি ক্ষমতায় আসে, তাহলে কি আমরা বলবো যে এ দেশটা বিএনপি চালাচ্ছে? ইউনূসের আমলে যেমন সবাই জানে যে দেশটা পরিচালিত হচ্ছে আমেরিকান সরকারের দ্বারা, শুধু ব্যক্তির পরিবর্তন হতে হবে, নির্বাচন যদি হয় শুধু ব্যক্তির পরিবর্তন, ইউনূসের জায়গাতে বিএনপির মনোনীত কোনো নেতা, আমি ধরে নিব, এটা ধরে নিতে পারি, এটা আমাদের সিস্টেম নিয়ম অনুযায়ী অথবা অভিজ্ঞতার আলোকে সেটা তারেক জিয়া, শুধু ব্যক্তির পরিবর্তন। কিন্তু যে শক্তি এখন চালাচ্ছে দেশ, তারেক জিয়ার আমলে একই শক্তি। কারণ তারেক জিয়ার ওখানে গিয়েও ওই মার্কিন রাষ্ট্র দেখা করতেছে, ডক্টর ইউনূস দেখা করতেছে, দেখা করে তারেক জিয়ার ভাষায় কথা বলছে না, এরা তারেক জিয়ারই ভাষা পাল্টাই দিয়েছে, বিএনপিরই ভাষা পাল্টাই দিয়েছে এরা। তাহলে কেন
বিএনপির মতো একটা বৃহত্তম দল বারবার ডক্টর ইউনূসের পাতানো ফাঁদে পা দিচ্ছে। দুঃখজনক এটা, ইউনূসের পাতানো ফাঁদে পা দিতে পারে সেটা হচ্ছে এনসিপি, জামাতে ইসলাম অথবা তাদের চাইতে ছোট কোনো দল, কিন্তু বিএনপির মতো দল, এদের যাদের রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নাই, যারা এখন পর্যন্ত দেশে কোনো সফলতা দেখাতে পারল না, যারা দেশীয়ভাবে অথবা গ্লোবালি যারা ব্যর্থ সরকার, তার ফাঁদে পা দিচ্ছে আজ 50 বছর বয়সী একটা রাজনৈতিক দল। তাহলে বিএনপি কি আসল কথা তার অস্তিত্ব রক্ষায় আছে, না অস্তিত্ব বিএনপি বিলীনের দিকে যাচ্ছে? এটা কি বিএনপির কেন্দ্রীয় নেতারা বুঝতে পারছে না, না বোঝার চেষ্টা করছে, না কি যে বিএনপির মধ্যেই বিএনপির শত্রু নিহিত, বিএনপির মধ্যেই বিএনপির শত্রু যা বিএনপিকে মিসগাইড করছে? এটা আজকে সচেতন মানুষের মৌলিক প্রশ্ন হয়ে উঠেছে। আসলে বিএনপি কি করতে যাচ্ছে? বারবার বিএনপি বেরিয়ে আসছে, আবার তার ফাঁদে পা দিচ্ছে, বেরিয়ে আসছে, আবার তার ফাঁদে পা দিচ্ছে। কিন্তু এবার এমনভাবে ফাঁদে পা দিয়েছে যে মনে হচ্ছে বেরিয়ে আসার আর কোনো ক্ষমতা নেই। দেখা যাক আমাদের রাজনীতির ভাগ্য আকাশে কি আছে, আর জাতির ভাগ্যে বা কি আছে কে জানে। এই জাতিকে নিয়ে তো খেলা শুরু হয়ে গেছে। এই জাতি এখন তো সমস্ত একটা ফুটবল। ফুটবল তো অস্তিত্ব নেই, যে যখন পায়ের নিচে দেয় নেই তখন তার। আজকে এই বাঙালি নামক ফুটবলটা এখন আমেরিকার পায়ের তলে, আমেরিকার কোর্টে। তাছাড়া কেন এমন হবে? জাতি তো চেয়েছিল যে বিএনপিও একটা বড় দল এবং 50 বছর, প্রায় 50 বছর অভিজ্ঞ সম্পন্ন দল, যা রাষ্ট্র পরিচালনা করার বহু অভিজ্ঞতা আছে। আজ অনভিজ্ঞ লোকদের পাতানো ফাঁদে বিএনপি পা দিচ্ছে এবং দিয়েই ফেলেছে। কাজে বিএনপি আর জাতিকে কি দিবে? ঠিক আছে, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। এখন জাতি আমরা এতটা অসহায় হয়ে গেছি, সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যাহা কিছু মঙ্গল তুমি ছাড়া আর আমাদের কেউ নেই, কাজে একমাত্র তুমি রক্ষা করো। আল্লাহ হাফেজ।